স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি মোর্শেদ শোভন। ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে নড়াইল হয়ে খুলনা ও যশোরে যাতায়াত করছে দুইটি ট্রেন। নড়াইলের লোহাগাড়া স্টেশনে খুলনাগামী ট্রেনটি যাত্রী ওঠানামা করলেও থামছে না যশোরের বেনাপোলগামী ট্রেনটি। গুরুত্বপূর্ণ ঢাকা বেনাপোলগামী এই ট্রেনে যাতায়াত করতে না পারায় ক্ষুব্ধ নড়াইলের লোহাগড়ার মানুষ। জয়পুরের জিহাদ হোসেন বেনাপোল যাবার জন্য লোহাগড়া স্টেশনে এসেছেন। স্টপেজ নেই জেনে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তার মতো অনেকেই বেনাপোল যাবার জন্য স্টেশনে এসে হতাশ হচ্ছেন। বেনাপোল আমার কাজ ছিল, কাজে আমি যেতে পারিনি ট্রেনটা এখানে না থাকার কারণে। আমি চাই যে এখানে আমাদের যত ট্রেন যায় সব ট্রেন যেন এখানে স্টপ হিসেবে চাই আমরা। রেল সূত্রে জানা যায়, নতুন এই রুটে খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস আর বেনাপোল থেকে রূপসী বাংলা এক্সপ্রেস চলাচল শুরু করে গত বছরের 20 ডিসেম্বর থেকে। জাহানাবাদ এক্সপ্রেস থামলেও প্রায় 2.5 লাখ জনসংখ্যার উপজেলার লোহাগড়া গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হলেও এই স্টেশনে থামছে না রূপসী বাংলা এক্সপ্রেস। গাড়ি এখানে থামে অনলি একটা জাহানাবাদ, সে সকালে 7:30টার দিকে যায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে, 7:29 এখানে আসে, 31 ছেড়ে যায়। আর রাত্রের খুলনার উদ্দেশ্যে যায়, রাত্রে 9:48 এখানে আসে, সকাল 9:50 ছেড়ে যায়, 2 মিনিট স্টপেজ। অনেক সময় এসে জিজ্ঞেস করে, আমরা হয়রান নিয়ে যাই বলতে বলতে যে এটা থামে না কেন। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের আপনার স্টপেজ আছে, রূপসী বাংলার স্টপেজ নেই। প্রথম 7 দিন আমার 76,000 টাকা ইনকাম হচ্ছে আর্নিং, এবং সিটের সংখ্যা স্বল্পতা আছে, তো সেটা আছে। আমি চাইবো যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই একটা ট্রেনে যদি এত আর্নিং হয়, যদি রূপসী বাংলা স্টপেজটা দেয় তাহলে আর্নিং আরও বেশি হবে। লোহাগড়া স্টেশনে বেনাপোল রুটের ট্রেন থামানোর জন্য শুরু থেকেই আন্দোলন করে আসছে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ব্যবসাসহ সব ধরনের সুবিধার জন্য এই স্টেশনে ট্রেন থামানোর দাবি তাদের। এখানে স্টেশন হওয়ার পরেও যদি আমরা এই সুযোগটা না পাই, তাহলে আমাদের এখানে স্টেশন হওয়ার মানেটা কি? লোহাগড়ার মানুষ ব্যবসায়িক কাজে দীর্ঘদিন খুব কষ্ট করে বেনাপোল যায় বা বিভিন্ন কাজবাজ বেনাপোল থেকে সেরে আবার দ্রুত চলে আসে, কিন্তু রেল ট্রেন ঠিকই চালু হলো, কিন্তু লোহাগড়াবাসীর আশা পূর্ণ হলো না। আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত জায়গায় বেড়ানোর জায়গা থেকে আমরা বিপাকে পড়ছি, বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আমরা যাতে ট্রেনে বেনাপোল যাইতে পারি, বেনাপোল থেকে মাল আনতে পারি, এটা তো দরকার আমাদের না। যেহেতু স্টেশন হয়েছে, থামলে তো অসুবিধা নাই। করজোরে অনুরোধ করছি যাতে এই জায়গায় ট্রেনটা থামে, যাতে আমাদের সুবিধা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শীঘ্রই এই বিষয়টি সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, মন্ত্রণালয়ের স্যারদের সাথে কথা বলবো এবং দ্রুত যেন এটি নিরসন করা হয় সে ব্যাপারে কাজ করব। পদ্মা রেল সেতুর উদ্বোধনের পর প্রথমবারের মতো রেল যোগাযোগের সুযোগ পেয়ে আনন্দিত নড়াইলবাসী। তবে রূপসী বাংলা এক্সপ্রেস না থামায় আনন্দে ভাটা পড়েছে কিছুটা। তাই দ্রুতই লোহাগড়া স্টেশনে ট্রেন থামবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যশোরের নিভৃত পল্লীতে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস আমাদের বাড়ি, যেখানে নিয়মিত ফ্রিতে হয় মেডিকেল ক্যাম্প। রোগী দেখেন ঢাকা থেকে আসা দেশ সেরা সব বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রবীণ নিবাসের বাসিন্দারা ছাড়াও সেখানে সেবা নিতে আসেন স্থানীয়রাও। যশোরের নিভৃত পল্লীতে বসে দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাচ্ছেন গ্রামের মানুষ। সদর উপজেলার নাটুয়াপাড়ায় সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস আমাদের বাড়িতে নিয়মিত বসছে বিনামূল্যের এই মেডিকেল ক্যাম্প। স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র সহ ওষুধও মিলছে সেখানে। মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ বলে জানালেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম এ রশিদ। সকলে অবগত যে এটা একটা প্রত্যন্ত অঞ্চল, যেখানকার মানুষ অর্থনৈতিকভাবে অত সচ্ছল না হলেও মোটামুটি চলতে পারে, কিন্তু কথা হচ্ছে যে শহর বাজারে যে ঢাকায় যে চিকিৎসা নেওয়া তাদের জন্য কষ্টকর এবং এটা ব্যয়সাধ্য। যে জন্য আমরা চিকিৎসা ব্যবস্থাটাকে মানুষের দোরগোড়ায় আনার চেষ্টা করেছি। এবং আপনারা জানেন যে এখানে যে প্রতিষ্ঠানটা আমাদের বাড়ি সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস, এর ভিতরে হেলথ সেন্টার আছে, এর ভিতরে প্রবীণ এবং শিশুর একসাথে বসবাস করে, যারা সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত, এতিম বা গরিব, এই ক্লাসটা সাধারণত এখানে থাকে। আমরা ওই এতিম বা বৃদ্ধ এই কথাটা আমরা বলতে চাই না। আমরা আমাদের বাড়ি, যারা এখানে থাকবে তারা ফিল করবে যে এটা আমার নিজের বাড়িতে থাকি, এবং আমরা নিজের বাড়ির একটা এসেন্স নিয়ে, নিজের বাড়ির একটা অনুভূতি নিয়ে তারা এখানে বসবাস করে, যাতে তারাও ফিল করে যে এটা আমার বাড়ি। হ্যাঁ,
বা আমাদের বাড়ি। তো এখানে আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ এখানে নেওয়া হয়েছে। এই বিষয়গুলো আমরা মাথায় রেখে বছরে আমরা বড় ধরনের 3-4টা মেডিকেল ক্যাম্প করি। আর এছাড়াতে প্রায় অলমোস্ট মাসে 2-3 বার আমি নিজে ব্যক্তিগতভাবে আসি। এখন আমাদের যারা বর্ডার আছে, আমাদের যারা নিবাসী আছে তাদেরকে দেখি, প্লাস এলাকার লোকজন যখন যার সমস্যা সেটা আমরা দেখি। গ্রামে বসে উন্নত চিকিৎসা পেয়ে দারুণ খুশি রোগী ও স্বজনরা। আমি আসছি আমার হার্টের সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসছি। আমাদের আঞ্চলিক ডাক্তার, উনি ঢাকার বড় ডাক্তার, রশি হিসেবে আমাদের নাম করা ডাক্তার, তাই আমরা এখানে আমাদের বাড়ির কাছে পেয়ে আমরা খুব খুশি। আমরা যদি ঢাকায় যাই আমাদের অনেক টাকা খরচ হয়, তো উনি আসছেন যাক আমরা কম টাকার ভিতরে এবং ভালো চিকিৎসা পাই। চাষের কাজ করিয়ে ঢাকায় যাতায়াতের অনেক খরচ, এখানে ঢাকার থেকে নামি দামি ডাক্তার এসে, তাই আমরা এখানে চিকিৎসা নিচ্ছি। এটা একটা বিরাট প্রাপ্তি। এখন ডাক্তারদের কাছে আমাদের এইটাই অনুরোধ, আপনাদের মাটির পরে টান থাকুক, জন্মভূমির পরে, জন্মস্থানের পরে টান থাকলে মানুষ কিছুটা উপকৃত হবে। সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস, আমাদের বাড়ি ও জিএমএসএস যৌথভাবে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধানে 2022 সালে নাটুয়াপাড়ায় 1 একর 15 শতক জমিতে গড়ে ওঠে প্রবীণ ও শিশু নিবাস আমাদের বাড়ি। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর। শব্দ, বর্ণ ও সংখ্যার মাধ্যমে ইংরেজি দিয়ে শিক্ষামূলক খেলা দেখিয়ে ছোটদের আনন্দ দিয়ে থাকেন কুষ্টিয়ার মোহাম্মদ আসিফ মর্তবা। কখনো বর্ণ মিলিয়ে, কখনো বা আবার অঙ্ক করেও শিশুদের ইংরেজি শেখাচ্ছেন তিনি। প্রতিদিন এভাবেই নিত্যদিনের সঙ্গী বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন ইংরেজির জাদুকর খ্যাত আসিফ মর্তবা। কোমলমতি শিক্ষার্থীদের খেলায় খেলায় ইংরেজি শেখান এই জাদুকর। নিজের এই সুপ্ত প্রতিভার আলো ছড়িয়ে দিচ্ছেন শিশুদের মাঝেও। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে পাশ করলেও চাকরির পেছনে ছুটেননি আসিফ। ইংরেজির প্রতি আলাদা নেশা থাকায় বিনা পারিশ্রমিকে করে যাচ্ছেন শিক্ষকতা। ইংরেজি ব্যাকরণের নানা জটিল বিষয়কে মজার আর আকর্ষণীয় করতে অনেক ধরনের কৌশলগত খেলা তৈরি করেন এই শিক্ষক। খেলাধুলার মাধ্যমে ইংরেজি শিখালে শিক্ষার্থীরা অনেক আনন্দিত হয়। যেমন ভাওয়েলের মধ্যে মোট বর্ণ আছে 5টি, আর ভাওয়েল হলো মোট 5টি। আর টেন্সের 10 অর্থ 10, আর অবশিষ্ট থাকে 2টি বর্ণ। 10 আর 2 যোগ করলে হয় 12, আর টেন্স মোট 12 প্রকার। আবার টেন্স শুরু হয়েছে কনসোনেন্ট দ্বারা, আর টেন্সের মধ্যে কনসোনেন্ট আছে মোট 3টি, আর টেন্স প্রধানত 3 প্রকার। এবং চেষ্টা করি কোমলমতি শিক্ষার্থী ও শিশুদের মাঝে এই খেলাধুলা দেখানোর মাধ্যমে তাদেরকে ইংরেজির প্রতি আকৃষ্ট করার জন্য। এই শেখানোর মধ্য দিয়ে আমার মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করে এবং বিষয়টি আমি উপভোগ করি। আসিফ আমাদের ছাত্র ছিল, ও বরাবরই ভালো। তো আজকে ওর ক্লাস নেওয়া দেখে আমরাই অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে ইংরেজি ক্লাস নেওয়া যায়। আর এভাবে ক্লাস নিলে তো বাচ্চারা দ্বিতীয়বার পড়া লাগবে না, প্রথমবারেই ওরা বুঝে যাবে। আমি আসিফ মর্তবার ভিন্নধর্মী কার্যক্রম সম্পর্কে অনেক আগে থেকে অবগত আছে। সেই ইংরেজি গ্রামারের মতো কঠিন বিষয় খেলার ছলে বাচ্চাদের যেভাবে শিখিয়েছে আমরা খুবই আনন্দিত, এবং তার এই শিক্ষা কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক আমরা এই প্রত্যাশা করি। শিক্ষার্থীদের ইংরেজির প্রতি আকৃষ্ট করতে প্রায় তাকে বিভিন্ন স্কুলে ক্লাস নিতে ডাকা হয়। সহজে ইংরেজি শিখতে পেরে খুশি শিক্ষার্থীরা। ভয়েল 5টি আর অ্যালফাবেট 26টি। ফেলার মানে ফুল, ফুল মানে বোকা। আসিফ ভাইয়ার খেলার মাধ্যমে ইংরেজি শিখেছি, অনেক ভালো লাগছে আর মজা লাগছে। জেন্ডার প্রথমে কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে। জেন্ডারের মধ্যে কনসোনেন্ট আছে 4টি, তাইতে জেন্ডার 4 প্রকার। আর শিখলাম নাউনের মধ্যে এন আছে 2টি, আর নাউন থালি 2 প্রকার। ইংরেজি আমরা গুণ ভাগ এর মাধ্যমে শিখেছি। ইংরেজিতে অনেক সহজ। ইংরেজি যদি আমরা অঙ্ক ভাগ গুণের মাধ্যমে শিখি তাহলে এটি অনেক সহজ হবে। আসিফ ভাইয়া আমাদের এই পদ্ধতিতে খুবই সহজভাবে এটি শিখিয়েছে। 2017 সাল থেকে দীর্ঘ 7 বছরের এই পথ চলায় সব বাধা বিপত্তি পেরিয়ে এভাবেই ইংরেজি শেখাচ্ছেন আসিফ। 3টা আর টেন্স প্রধানত 3। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কিছুতেই কমছে না সুন্দরবনের হরিণ শিকার। দিনে দিনে বেপরোয়া হয়ে বন্যপ্রাণী হত্যাযজ্ঞে মেতে উঠেছে শিকারীরা। পরিবেশবিদদের অভিযোগের আঙুল প্রশাসনের দুর্বলতার দিকে, আর বন বিভাগের দাবি তাদের চেষ্টা অব্যাহত আছে।
মোংলা থেকে আবুল হাসানের রিপোর্ট। প্রকৃতির অপরূপ সৃষ্টি হরিণ, বনের কোলে কি মায়াময় তাদের বিচরণ, অথচ নির্মম হত্যার শিকার হচ্ছে এই শান্ত নিরীহ প্রাণীটি। প্রতিনিয়ত শিকারের ফাঁদে প্রাণ হারাচ্ছে শত শত হরিণ। হরিণ শিকারের নিষ্ঠুর দৃশ্য দেখা মিলবে সুন্দরবনের ঢাংমারি, চাঁদপাই এবং কচিখালি এলাকায় গেলে। স্বাদবিহীন হলেও অনেকেই কৌতূহলের বশে হরিণের মাংস খেয়ে থাকেন। এছাড়া চামড়া ও হাড় দিয়ে ঘর সাজানোর সামগ্রী তৈরি করা হয়। ফলে হরিণ শিকারীরা এ চাহিদার সুযোগে হয়ে উঠেছে আরও বেপরোয়া। জানুয়ারি মাসে ৩ দফায় হরিণ শিকারের বিষয়টি জানতে পেরেছে বন বিভাগ। বন বিভাগের তথ্য বলছে এ পর্যন্ত জব্দ হয়েছে ৯৬ কেজি মাংস, আটক হয়েছে ৬ জন। পরিবেশবিদরা বলছেন, নির্বিচারে এই পশু হত্যার ঘটনায় হুমকির মুখে পড়বে বনের জীববৈচিত্র্য। তবে এসব ঘটনায় শিকারী সিন্ডিকেটের সাথে খোদ বন বিভাগের লোকজন জড়িত রয়েছে বলেও মনে করেন তারা। বনরক্ষীদের যে অবহেলা তো অবশ্যই আছে, কারণ এই সংঘবদ্ধ যে চক্র, সেই চক্র বন প্রহরীদের সাথে সমঝোতা করে, লিয়াজোগ করে, যোগাযোগ করেই এই সংঘবদ্ধ চক্র বারে বারে এই সুন্দরবনে হরিণ শিকার করছে। এই যে শিকার হচ্ছে, এর ফলে বনের যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে। কারণ আমাদের সুন্দরবনের একটা ভারসাম্য আছে, প্রাণ প্রকৃতি মিলে একটা ভারসাম্য আছে, একটা জীববৈচিত্র্য আছে, তো সেটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বনের যে পশু পাখি আছে সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। বন বিভাগ বলছে, হরিণ শিকারী ও পাচারকারীদের নির্মূল করতে বসে নেই বনরক্ষীরা। এছাড়া হরিণ শিকার বন্ধে অভিযান চলমান রয়েছে বলে দাবি কোস্টগার্ডের। এই শীতকালে হরিণ শিকারীদের তৎপরতা বেড়ে যায়, আমরা সেটার বিষয়ে সতর্ক আছি। আমি এটাও আহ্বান করব যে মানুষ যেন যারা হরিণের মাংস খায় তাদেরকে ঘৃণা করে এবং তারা যেন শপথ করে যেন এই হরিণ মাংস যেন না খায়। অবৈধভাবে যারা হরিণের ফাঁদ ব্যবহার করছে তাদের থেকে শুরু করে তারা যেই জায়গাটি বিক্রি করছে, আমরা ওই পর্যায় পর্যন্ত অভিযান পরিচালনা করছি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আমাদের এই অভিযান পূর্বেও চলমান ছিল এবং বর্তমানেও আছে। শিকারী চক্রের কাউকে ধরে দিতে পারলে ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছে বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এখনও বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র, অথচ বনে গেছেন কৃষি উদ্যোক্তা। অন্যের কাছ থেকে ৩০ বিঘা জমি বর্গা নিয়ে বিভিন্ন জাতের সবজি উৎপাদন করছেন মেহেরপুরের সোয়াইব হোসেন। এখন স্বপ্ন দেখছেন নিরাপদ সবজি উৎপাদন করে বিদেশে রপ্তানির। আবাদি জমি থেকে শালগম তোলার ব্যস্ত সময় পার করছেন মাস্টার্সের ছাত্র সোয়াইব হোসেন সোহাগ। মাধ্যমিকে পড়াকালীন মাত্র ১.৫ বিঘা জমিতে কুলের আবাদ করে কৃষিকাজের যাত্রা শুরু তার। মেহেরপুর শহরের উপকণ্ঠে বন্দরগ্রামের এ চাষি বর্তমানে শালিকা গ্রামে অন্যের কাছ থেকে বর্গা নিয়ে চাষ করছেন একই দাগের মোট ৩০ বিঘা জমিতে, যাতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে ১৫ থেকে ২০ জনের। এখানে আমার ৩০ বিঘা মতো আবাদ আছে। হ্যাঁ, ৩০ বিঘার ভিতরে আপনার এই যে এই বিট কপি আছে ৪ বিঘা মতো, হ্যাঁ, তারপরে আপনার ওই যে পাতা কপিটা আছে ওটাও ৫ বিঘা ৬ বিঘা মতো আছে। তারপরে আপনার ওই যে ওই পাশে ওইগুলোতে সবরি কলা লাগানো আছে বিঘি ৬-৭ মতো। পার বিঘাতে আমাদের ওই ২৫ থেকে ৩০,০০০ টাকা অ্যাভারেজ বছর শেষে আমাদের থাকে আর কি লাভ। সবের কাজ কাম করি, বেস্টেজ দিই, কপি কলাই 10 জনে মিলে কাজ কাম করি। আমি সোহাগের জমিতে 18 বছর ধরে কাজ করি, আর মিউনিসিপালিটি নিয়ে কাজ করি যে আমাকে ৬,০০০ টাকা করে বেতন দেয়। চাষে সফল সোহাগ এখন মনোযোগী নিরাপদ সবজি উৎপাদনে। উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির স্বপ্নও দেখছেন তিনি, নিচ্ছেন নিয়মিত প্রশিক্ষণও। বহির্বিশ্বে আমাদের বাংলাদেশের সবজির চাহিদা আছে ব্যাপক, কিন্তু আমরা নিরাপদ সবজিটা উৎপাদন সঠিকভাবে না করতে পারার কারণে আমরা বাজারগুলো থেকে বঞ্চিত। আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি আমার জমি থেকে নিরাপদ সবজি উৎপাদন করে বহির্বিশ্বে রপ্তানি করার। সে কখনো লসে যায়, কোনো সময় ডেভেলপে আসে, এইভাবে সে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তো তার সফলতারগুলো দেখে আমাদের বন্ধুকে নিয়ে গর্ববোধ করি যে আমার বন্ধু কোনো সময় হাল ছাড়েনি আবাদের প্রতি। চাষ থেকে বর্তমান আল্লাহর রহমতে সে এখন অনেক সফলতা অর্জন করেছে এবং তার সফলতা অনেক দেখে আমরা মনে করছি যে চাষের উপর আমরাও যাব। প্রায় 30 বিঘা জমি সে লিজ নিয়ে চাষ করছে
এটা মানে যে কোনো চাষের পক্ষে সম্ভব না। এই লাভ হওয়ার পরে এখন সে চিন্তা করছে যে আরও বিষমুক্ত সবজি কী করে উৎপাদন করে বিদেশে রপ্তানি করা যায়, এ বিষয়ে আমরা তাকে সহযোগিতা করছি। নিরাপদ সবজি বিদেশে রপ্তানির উদ্দেশ্যে প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। এতে বাড়তি আয়ের পাশাপাশি বেকারত্ব দূর হবে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের যে কৃষিকে বাণিজ্যিকরণ করতে চাচ্ছি, আমাদের যে এই যে বৈদেশিক মুদ্রা আয়ের একটা ক্ষেত্র, যে আমাদের প্রচুর সবজি বিদেশে যায়, কিন্তু এখন আমাদের এখান থেকেও যায় এবং পার্শ্ববর্তী জেলাসমূহ থেকে যায়। তাই সেখানে আমাদের এই নিরাপদ সবজি কীভাবে উৎপাদন করা যায় এবং আমাদের যে প্যাক হাউস আছে ঢাকায় শ্যামনগরে, এই প্যাক হাউসের মাধ্যমে কীভাবে সে বাইরে রপ্তানি করতে পারে, এর উপরে আমরা তাকে টাইম টু টাইম তার সাথে যোগাযোগ রাখছি, তাকে প্রশিক্ষণ দিচ্ছি। শালগম ছাড়াও পাতাকপি আর কলা আবাদ করেন সোহাগ। শুধুমাত্র আবাদ করেই বছরে 7 থেকে 8 লাখ টাকা আয় করছেন এই উদ্যোক্তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঝিনাইদহে ফসলের ক্ষেতে পোকামাকড় দমনে বাড়ছে কীটনাশকের প্রয়োগ। তবে স্বাস্থ্যবিধি না মেনেই কীটনাশক প্রয়োগ করছেন কৃষকরা। এতে করে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ফসলের উর্বরতা বৃদ্ধি ও পোকামাকড় দমনে পেঁয়াজ খেতে কীটনাশক স্প্রে করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষক জাকিরুল ইসলাম। ফসল সুরক্ষায় এত সব আয়োজন থাকলেও নিজের স্বাস্থ্য সুরক্ষায় নেই কোনো ভ্রুক্ষেপ। কীটনাশক প্রয়োগের সময় মুখে মাস্ক, হাতে গ্লাভস, চোখে চশমা ব্যবহারের নিয়ম থাকলেও তা উপেক্ষিত। ফলে কৃষকরা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। এটা মূলত আমাদের ব্যবহার করার গ্রাম অঞ্চলে বা আমাদের সাধারণ মানুষের সতর্কের তেমন কোনো আমরা মানে সতর্কের ব্যাপারে আমরা তো সচেতন না, এই কারণে আমাদের এই সব ব্যবহার করা হয় না। শুধু জাকিরুল ইসলামই নন, ঝিনাইদহ জেলা জুড়ে দেখা মিলবে একই চিত্রের। কৃষকদের অভিযোগ, কীটনাশক সার ব্যবহারে কৃষি দপ্তরের সহযোগিতা পান না তারা। এছাড়া অনেকেই জানেন না কীটনাশক প্রয়োগের সময় স্বাস্থ্য সুরক্ষায় কি কি ব্যবহার করতে হয়। কেউ আছে ওষুধ স্প্রে করতে চোখের মধ্যেও যায়, মাথার ভিতর, মুখের ভিতর যায়, বিভিন্ন জায়গায় ওষুধ লাগে, সেই জায়গায় আপনার ইনফেকশন হয়। হয়তো কেউ পেটও ব্যথাচ্ছে, কেউ হয়তো ওষুধ দিতে দেখা যাচ্ছে সেন্স হারাইয়ে পড়েও যাচ্ছে। খেতে ওষুধ দিতে আসে, মানে ওষুধ আমার ওই চোখে গেছে, চোখে দেওয়ার পরে আমি চোখ দিয়ে চোখটা লাল হয়ে গেছে, কিন্তু দেখতে ঝাপসা, এতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের বিভিন্ন সময় স্বাস্থ্য সুরক্ষায় দেয়া হচ্ছে পরামর্শ। তাদেরকে মানে রেগুলার ভিত্তিতেই আমরা পরামর্শ দিয়ে থাকি, প্রশিক্ষণের পরামর্শ দিয়ে থাকি, উঠান বৈঠকে পরামর্শ দিয়ে থাকি। যখন কোনো আমরা প্রদর্শনী সেট করা হয় আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে, তখনও তাদেরকে পরামর্শ দিই। তারপরে আমাদের কিছু প্রকল্প থাকে, যে প্রকল্পে কৃষক মাঠ স্কুল হয়, 10টা সেশন, 14টা সেশন, এরকম এইসব সেশনেও কিন্তু আমরা তাদেরকে কিভাবে বালাইনাশক স্প্রে করতে হবে বা ব্যবহার করতে হবে কিন্তু আমরা তাদেরকে ডেমো করেও দেখাই। এইভাবে আমাদের কার্যক্রম চলছে। আশা করি কৃষক তার ফসল রক্ষায় যেভাবে সুরক্ষা নিয়ে থাকে, তেমনি তাদের নিজেদের স্বাস্থ্যের ক্ষেত্রে এরকম সুরক্ষা নেবে। কীটনাশক প্রয়োগের সময় স্বাস্থ্য সুরক্ষা বিধি না মানায় কৃষকরা ক্যান্সার, শ্বাসকষ্ট, অ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আরও এক ধাপ এগিয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত লিকার ও স্পিরিট উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। এবার বোতলজাত করে বাজারে ছাড়া হচ্ছে কেরুর উৎপাদিত কান্ট্রি লিকার। এতে করে বিপুল পরিমাণ মুনাফা করবে প্রতিষ্ঠানটি। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত লিকার ও স্পিরিট উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। যুগ যুগ ধরে ড্রামে ভরে এটি বাজারজাত করা হয়েছে, তবে এবার সিদ্ধান্ত হয়েছে বোতলজাতকরণের। কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারিতে উৎপাদিত ফরেন ও কান্ট্রি লিকার বিক্রির জন্য রাজধানী ঢাকা সহ সারা দেশে 13টি নিজস্ব বিক্রয় কেন্দ্র রয়েছে। অভিযোগ আছে, এসব বিক্রয় কেন্দ্রের নিজস্ব কর্মচারী বা এজেন্টরা কান্ট্রি লিকারে পানি মিশিয়ে 1 ড্রামকে পরিণত করে 3 ড্রামে। এভাবে কোটি কোটি টাকার মালিক বনে গেছে এই চক্রটি। আগে যে মিসিং হতো বা বিভিন্ন পণ্যগারে পানি মিশায় বা এর একটা যে গুণগত মান হতো, তার থেকে বিরত অন্তত থাকবে এবং কেরু কোম্পানি সোনার সাথে এটা ব্যবসা করতে পারবে। কেরু কোম্পানি কান্ট্রি স্পিরিটটা যে বোতলজাতকরণ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, এটা একটা ভালো একটা উদ্যোগ এবং খুশির খবর। কেরু ডিস্টিলারির রসায়নবিদ বলেন, কান্ট্রি লিকার বোতলজাত করা হলে এর গুণগত মান বৃদ্ধি পাবে, এতে আরও বেশি সমৃদ্ধ হবে প্রতিষ্ঠানটি।
পেট বোতলে বোতলজাত করে বিক্রি করা হলে দেশি কান্ট্রি লিকারের গুণগত মান বৃদ্ধি পাবে এবং এতে করে কেরু কোম্পানি সামনের দিকে এগিয়ে যাবে। ইতোমধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে কান্ট্রি লিকারের বোতলজাতকরণ। বাণিজ্যিকভাবে খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। আর স্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বাজারজাত করতে অটোমেশন করে বোতলজাত করা হচ্ছে বলে জানান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান। ড্রামের পরিবর্তে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রচেষ্টায় পেট বোতলে বোতলজাত করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এটা সম্পূর্ণ করতে পারবো। আমরা কেরুয়ান কোম্পানির সব কার্যক্রম আধুনিকায়ন করার চেষ্টা করছি। এটা আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ থেকেও আমাদের একটা অনুমতি আছে, স্বরাষ্ট্র থেকেও আমরা অনুমতি পেয়ে গেছি। আশা করব আমরা খুব শীঘ্রই এটা বোতলজাত করতে পারবো, যেটা শুধু ব্যারেলে করে পিপাতে করে গ্লাসে বা ইয়েতে বিক্রি হতো। 2023-24 অর্থবছরে কেরুয়ান কোম্পানির ডিস্টিলারি ইউনিট সরকারি কোষাগারে রাজস্ব দিয়েছে 143 কোটি টাকা আর মুনাফা করেছে 172 কোটি 28 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সঙ্গেই থাকবেন।